দেখো, আমরা একটা টপিক মিস করে গেছি ফার্স্ট ফার্স্ট ইউনিট থেকে, সেটাই আমি আজকে করাবো। আশা করছি আজকে করে একদম ফার্স্ট ইউনিটটা আমি শেষ করে দিতে পারবো। সেটা হচ্ছে ডেফিনেশন অফ ইকোনমিক্স বা আহ, অর্থনীতির সংজ্ঞা। ঠিক আছে, তারপরে আরেকটা আছে, জয়দেব সরকারে কভার করেছে, যেটা খুব একটা প্রয়োজন নেই। যদি স্কুল পড়িয়ে থাকে তাহলে তাহলে আমাকে বলবে, সেটা পড়িয়ে দেবো, নয়তো করাবো না। কিন্তু ডেফিনেশন অফ ইকোনমিক্স আমি অনেকগুলো বইয়ের মধ্যে দুটো বইতে দেখলাম যে ডেফিনেশন অফ ইকোনমিক্স পড়ানো হয়েছে। তাই জন্য দুটো বই যেহেতু কভার করেছে, তাই ডেফিনেশন অফ ইকোনমিক্স বা অর্থনীতির সংজ্ঞাটা করাচ্ছি। দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। আর আমার অনলাইন আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস না করতে চাইলেও আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের ছোট ছোট লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও নিয়ে আসার জন্য। চলো, দেখতে থাকো। আমরা আজকে আলোচনা করছিলাম ডেফিনেশন অফ ইকোনমিক্স। হেডিং নাও, ডেফিনেশন অফ ইকোনমিক্স বা অর্থনীতির সংজ্ঞা। ডেফিনেশন অফ ইকোনমিক্সে কি হচ্ছে, অর্থনীতি শব্দের দুটো অর্থ আছে। অর্থনীতি শব্দটি আমরা দুটি অর্থে ব্যবহার করি। প্রথমটা হচ্ছে ইকোনমি। ইকোনমি মানে অর্থনীতি। এটা হচ্ছে ইকোনমি। আর একটা হচ্ছে কি, ইকোনমিক্স। একটা হলো ইকোনমি আর একটা হচ্ছে ইকোনমিক্স। অর্থ এবার বলছে যে একটি দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা এর মধ্যে, এটার মানে হচ্ছে একটি দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা। একটি দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা refers to the overall economic system of a country. Refers to the overall refers to the overall economic system of a country. মানে এখানে যদি আমরা এক্সাম্পল বলি, কি বলতে পারি, ভারতের অর্থনীতি, আমেরিকার অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, আমেরিকান ইকোনমি। ইকোনমি শব্দটা কিন্তু ইকোনমিতে শেষ হচ্ছে, ঠিক আছে, ইকোনমিক্স পর্যন্ত যাচ্ছে না। এবার বলছে যে এখানে আমরা আসলে কি কি দেখবো, এর মধ্যে উৎপাদন ব্যবস্থা, বাজার ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা, সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার দেশের কোনো একটা কান্ট্রি, আমি যদি ইন্ডিয়ান ইকোনমি বলি, তাহলে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইকোনমি, ওখানকার প্রোডাকশন সিস্টেম কেমন, ওখানে বাজার ব্যবস্থা কেমন, মার্কেট সিস্টেম কেমন, ব্যাংকিং সিস্টেম কেমন, সেইগুলো ইন্ডিয়ান ইকোনমির মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে হচ্ছে কি 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 বললাম, এটার মধ্যে কি কি হচ্ছে, উৎপাদন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা। আচ্ছা, যে আজকে একদম প্রথম ক্লাস করছো তাদেরকে বলছি, তুমি বোর্ডে যা লিখবো খাতাতে তাই লিখবো, কিছু বাদ দেবো না। উৎপাদন ব্যবস্থা আর হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন সিস্টেম। আচ্ছা, ইংলিশ ভার্সনদের বলবো বাংলা লিখতে লাগবে না, কিন্তু বাংলা ভার্সনদের আমি বলবো ইংলিশ পারলে লিখে রাখবে অবশ্যই। চেষ্টা করবে ইংলিশ গুলো লিখে রাখার, কারণ পরবর্তী সময় তুমি বাংলাতে বেশি কিছু পাবেই না, বেশিরভাগটাই ইংলিশে পড়তে হবে। মার্কেট সিস্টেম, বাজার ব্যবস্থা,
মার্কেট সিস্টেম। এরপরে আসছে মানিটারি সিস্টেম, ট্রেড, আরো অনেক কিছুই থাকতে পারে, এই দুটো লিখলাম আপাতত। এর পরেরটা হচ্ছে ইকোনমিক্স। এইটা আসলে কি? এটা আসলে একটা আহ শাস্ত্র। আচ্ছা, দেখ, যেটা আলোচনা করছিলাম যে, আমার কথা শুনতে পাচ্ছ? আমি একটু আস্তে কথা বলছি আজকে, গলার অবস্থা ভালো না। হুম, শোনা যাচ্ছে আমার কথা? তাহলে ঠিক আছে। দেখ, আমরা বলছিলাম সেটা, যে এই যে ইকোনমিক্স, এটা একটা শাস্ত্র। শাস্ত্র বা সাবজেক্ট, যেটা আমরা এখন পড়ছি, যেটা সব, যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ইকোনমিক্স সাবজেক্ট। এটা হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স, একটা সোশ্যাল সোশ্যাল সায়েন্স হচ্ছে সমাজ, এটা হলো সমাজ, ঠিক আছে? এবার বলছে, এই শাস্ত্রে আমরা কি কি আলোচনা করব? আমরা যেমন এখানে উৎপাদন ব্যবস্থা, প্রোডাকশন সিস্টেম, মার্কেট সিস্টেম এগুলো দেখেছিলাম। এই জায়গাতে আমরা কি কি দেখবো? এই জায়গাতে আমরা দেখবো মানুষের অভাব, সম্পদ, কল্যাণ সম্পর্কে আলোচনা করব। মানে হচ্ছে হিউম্যান ওয়ান্ট, রিসোর্সেস, হিউম্যান ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে বাংলাতে আমরা যদি এটাকে বলি তাহলে হচ্ছে অভাব, সম্পদ, কল্যাণ। যারা অলরেডি ক্লাস করছো তারা অলরেডি এইগুলো সম্পর্কে টুকটাক ধারণা পেয়ে গেছো, এইগুলো সম্পর্কে এই ছোট ছোট ধারণা পেয়ে গেছো। এবার এটা আমাদের একটা মানে অর্থনীতি বা ইকোনমিক্স এর দুটো আহ, দুটো শব্দ থেকে আমরা এগুলো লিখলাম। এছাড়া ইকোনমিক্স কোন শব্দ থেকে এসেছে, কি ধারা, এই ছোট ছোট বিষয় রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, যেটা বলছিলাম। এবার আমরা এখানে যেটা আলোচনা করছিলাম, যে ইকোনমিক্স একটা সাবজেক্ট হয়ে গেল। এবার এই ইকোনমিক্স এর আসলে ডেফিনেশন কি হওয়া উচিত, এই নিয়ে প্রচুর জন প্রচুর বক্তব্য রেখেছে। অর্থনীতির জনক ফাদার অফ ইকোনমিক্স, অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্স হচ্ছেন অ্যাডাম স্মিথ। এবার বলছে 1776, 1776 তার লেখা একটা বই বেরোয়। আমরা অবশ্যই বই দিয়ে বইয়ের নামগুলো জানবো, কারণ বইয়ের নামগুলো দিয়ে প্রশ্ন এমসিকিউ হতে পারে। অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজ অফ ওয়েলথ অফ নেশন। ইংলিশ নামটাই মনে রাখবে, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস nature and causes of the wealth of the wealth of nations.
যেটাকে শুধুমাত্র বলা হয় ওয়েলথ অফ নেশনস। শুধু ছোট করে ওয়েলথ অফ নেশনও বলা। উনি বলেছেন অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। ইকোনমিক্স ইজ সায়েন্স অফ ওয়েলথ। ম্যাম বলছি একটুখানি উপর দিকে করবেন, দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে, পুরো বোর্ডটা দেখা যাচ্ছে। অ্যাডাম স্মিথ বলেছিলেন যে সম্পদের বিজ্ঞান, তার মতে কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে সেই দেশের উৎপাদনের উপর। যত বেশি উৎপাদন হবে সেই দেশ তত বেশি সমৃদ্ধ। এটার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু হিম the prosperity of a nation depends on its production. Higher production leads to greater national wealth. বলছে দেশে কি করতে হবে, শুধু প্রোডাকশন। উনি শুধু প্রোডাকশনের কথা বলেছেন যে প্রচুর প্রোডাকশন করতে হবে। প্রোডাকশনের থেকেও ব্যাপার হচ্ছে ওয়েলথ, দেশের ওয়েলথ যেন থাকে। ওয়েলথটা কিভাবে এলো, কোথা থেকে এলো জানার দরকার নেই। ওয়েলথ যদি থাকে তাহলেই দেশটা কি হবে, দেশের হায়ার প্রোডাকশন হলে ন্যাশনাল ওয়েলথ বাড়বে। এটা উনি বলেছেন। এরপরে তোমাদের এখানে আর বেশি কিছু নেই, তো তারপরে আছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের পরে মার্শাল বলেছেন, আচ্ছা না, এখানে মার্সেন্টাইলিস্ট আর অ্যান্ড ভার্সেস অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের সাথে অ্যাডাম স্মিথের ব্যাপারটা ছিল যে মানে অ্যাডাম স্মিথের আগে মার্সেন্টাইলিস্ট, তিনি বলেছেন যে দেশে বেশি সোনা রূপো ধনরত্ন এগুলো যদি বেশি থাকে তাহলে দেশটা ধনী। ঠিক আছে, কিন্তু অ্যাডাম স্মিথ এই মতের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রকৃত সম্পদ হলো দেশের উৎপাদিত দ্রব্য, সেবা, দ্রব্য, শুধু সোনার উপর নয়। ঠিক আছে, এবার অ্যাডাম স্মিথের এই যে ডেফিনেশন, অ্যাডাম স্মিথ বলেছেন যে ওয়েলথ অফ নেশন প্রোডাকশন যত বেশি তত কি হবে, দেশের ওয়েলথ বাড়বে। এবার এটার কিছু সমালোচনা আছে, কিছু ক্রিটিসিজম আছে। ক্রিটিসিজম ক্রিটিসিজম বা সমালোচনা, মেনলি তিনটে সমালোচনা রয়েছে। এখানে বলছে তিনি সম্পদের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। মানে দেশের সম্পদ কি করে বাড়বে, কিন্তু মানুষের কল্যাণের উপর গুরুত্ব দেননি। মানে ব্যাপারটা হচ্ছে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা অলরেডি পড়েছি, যেখানে
গ্রোথ ব্যাপারটা ছিল যে প্রোডাকশন হবে, রিয়েল প্রোডাকশন হবে, খুব ভালো কথা। ডেভেলপমেন্টে কি দেখেছিলাম যে আনএমপ্লয়মেন্ট থাকবে না, পভার্টি থাকবে না, এইটা ছিল ডেভেলপমেন্ট। তো মেনলি কিন্তু অ্যাডাম স্মিথের বক্তব্য অনুযায়ী যে গ্রোথের দিকটা দেখা হচ্ছে বা প্রসারের দিকটা দেখা হচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট এতেও হচ্ছে কিনা, ধরো কেউ প্রোডাকশন করতে গিয়ে অন্য কারো ক্ষতি করছে, সেটাকে কিন্তু দেখা হচ্ছে না, মানুষের কল্যাণের কথা কিন্তু দেখা হয়নি। it it gives more importance to wealth than human welfare. It gives more importance to wealth than human welfare. শুধুমাত্র ওয়েলথ থাকলেই ওয়েলফেয়ার হবে না, ওয়েলফেয়ার হওয়ার জন্য অন্য কিছু দরকার। তো অ্যাডাম স্মিথের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে এটা ক্লিয়ার হয় না। এটা একটা ক্রিটিসিজম। সেকেন্ড ক্রিটিসিজম, ইট ইগনোর হিউম্যান বিহেভিয়ার। দেখো, মানুষের আচরণের ওপর উনি আচরণের কোনো উল্লেখ করেননি। তিন নম্বরে বলেছে সম্পদের উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অনেকে এই সংজ্ঞাকে নীতি কথা বলেছেন। গোস্পেল অফ ম্যামন, ব্যাপারটা হচ্ছে উনি অতিরিক্ত কি বলেছেন, যে ওয়েলথ লাগবে, টাকা পয়সা লাগবে, প্রোডাকশন করতে হবে, এই ধরনের কথাগুলো উনি বারবার বলেছেন। আর ইকোনমিক্সে শুধুমাত্র প্রোডাকশন, শুধুমাত্র ডিমান্ড, শুধুমাত্র প্রোডাকশন দিয়ে কিন্তু হয় না, আর অনেক কিছু হিউম্যান বিহেভিয়ার ডিপেন্ড করে, সেগুলো ইগনোর করেছে। তাই জন্য বলছে যে ওই শুধুই যদি টাকা পয়সার কথা হয়, তাহলে কুবেরের নীতি কথা বা গোস্পেল অফ ম্যামন বলে অনেকে ক্রিটিসাইজ করেছেন। দেখো, আমরা আলোচনা করছিলাম, এরপরে আমরা যেটা আলোচনা করব আলফ্রেড মার্শাল। আর আলফ্রেড মার্শালের সংজ্ঞা দেখো, ডেফিনেশন অফ ইকোনমিক্স বাই আলফ্রেড মার্শাল। আলফ্রেডের মধ্যে অ্যাকর্ডিং টু আলফ্রেড মার্শাল বলতে পারো, দেখো আলফ্রেড মার্শাল
আলফ্রেড মার্শাল বলছে, ওনার একটা বই বেরিয়েছিল 1890s-এ। 1890s-এ একটা বই বেরিয়েছিল, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এই বইটাতে উনি বলেছেন, উনি কিসের কথা বলেছেন? অর্থনীতি। উনি বলেছেন অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম ও মানুষের বস্তুগত কল্যাণ নিয়ে আলোচনা করে। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম ও মানুষের বস্তুগত ও মানুষের বস্তুগত কল্যাণ নিয়ে আলোচনা করে। কল্যাণ নিয়ে আলোচনা করে। আগেরটা আমরা দেখেছিলাম যে অ্যাডাম স্মিথের যে ডেফিনেশনটা ছিল, সেই ডেফিনেশনে শুধু কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল? কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? ওয়েলথের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার কিন্তু শুধু ওয়েলথ না, ওয়েলথের পাশাপাশি এখানে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? আগেরটা আমরা ক্রিটিসিজমে দেখছিলাম যে মানুষকে গুরুত্ব দেওয়া হয়নি, শুধু ওয়েলথ উৎপাদন এসব বলা হয়েছিল। এখানে কিন্তু বলছে যে মানুষের যে সাধারণ কাজকর্ম, মানুষ খাচ্ছে, ঘুমোচ্ছে, তারপর বা কোনো উৎপাদন করছে, এদিকে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এই সব কিছু মানুষের সাধারণ যে কাজকর্ম, সেই সব নিয়ে কে কাজ করে? ইকোনমিক্স। ঠিক আছে, এটাকে ইংলিশে বললে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, বলছে he stated that economics studies the ordinary business of life and the material welfare of mankind. Economics studies the ordinary business of life and the material welfare of mankind. ঠিক আছে, শুধুমাত্র জিনিস, বিষয়বস্তু বা ওয়েলথ উৎপাদন নয়, এখানে মানুষের বিহেভিয়ারকেও আলোচনা করা হচ্ছে। মানে সম্পদের চেয়েও এখানে মানুষ গুরুত্বপূর্ণ। সম্পদের মানুষ বেশি গুরুত্বপূর্ণ। মানুষ বেশি গুরুত্বপূর্ণ। He gives more importance to human welfare than wealth. more importance to human welfare than wealth. ঠিক আছে, দেখ এবার ওনারও যে পুরোটাই ক্রিটিসিজম ফ্রি তা কিন্তু না, হতে পারে অ্যাডাম স্মিথের থেকে একটু আপগ্রেডেড ভার্সন, কিন্তু ওনার এতেও কিছু ক্রিটিসিজম রয়েছে।
ক্রিটিসিজম বা সমালোচনা। 1 নম্বর হচ্ছে সংজ্ঞাটি একদিকে খুব ব্যাপক, অন্যদিকে খুব সংকীর্ণ। ইংলিশে যদি এটাকে আমরা বলি তাহলে হচ্ছে ইট ইজ বোথ টু ব্রড, এটা হচ্ছে খুব একদিকে খুব ব্যাপক, টু ব্রড and too narrow. Too broad, too narrow. এবার টু ব্রড টু ন্যারো ব্যাপারটা বলতে চাইছে যে কেন এটা ব্রড। যদি দৈনন্দিন কাজের কথা বলি তাহলে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া এবং ঘুমানো সবকিছুকেই ধরতে হবে। তো সেই সেন্সে এটা খুবই একটা ব্রড বা ব্যাপক একটা ধারণা। আবার ন্যারো কোন দিকে, এখানে শুধুমাত্র বস্তুগত জিনিসকে ধরা হয়েছে, মানে আমার মানসিক অবস্থা কেমন, আমার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে, আমার প্রোডাক্টিভিটি কতটা আছে, আমি কতটা স্কিলড, বা মানুষ কতটা মানে দৈনন্দিন কাজকর্ম একজন মানুষ ধরে নিলাম যে সে হয়তো চাষ করছে, এবার চাষ করার মধ্যেও তো ক্যাপাসিটি দরকার, সে কতটা স্কিলড কতটা দক্ষ সেইগুলোর ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। তো সেই দিক থেকে এটা খুবই সংকীর্ণ, বস্তুগত শুধুমাত্র বস্তুগত দিকের কথা বলা হয়েছে, মানুষের অন্যান্য যে দিকগুলো আছে সেবা কার্য বলো কল্যাণ বলো সেইগুলোর কথা কিন্তু বাদ চলে গেছে। তাই এই দিক থেকে এটা ন্যারো হয়ে গেছে। নেক্সট আমরা যেটা জানবো আর একটা সমালোচনা আছে, কেন লোক দৈনন্দিন জীবনে নানা কাজকর্ম করে থাকে কোনো উল্লেখ তার সংজ্ঞায় করা হয়নি। মানুষের অসীম অভাব এবং সীমিত উপকরণের সমস্যার কথা এখানে উল্লেখ করা হয়নি। আমরা অনেকদিন আগে থেকে এটা পড়ছিলাম যে সীমিত উপকরণ, লিমিটেড লিমিটেড রিসোর্সেস, আর একটা কি, আর অসীম অসীম অভাব, আনলিমিটেড ওয়ান্ট, এইটার কথা কিন্তু এখানে বলা হয়নি। এর কথা এখানে বলা হয়নি। ঠিক আছে, এই ছিল মার্শালের। ছোট করে করে তোমাদের বলছি কারণ তোমাদের সিলেবাসে না মেইনলি এটা সিলেবাসে লেখা নেই ডিফিনেশন অফ ইকোনমিক্স, কিন্তু দুটো বইতে যেহেতু দিয়েছে কভার করেছে তাই আমি জিনিসটা পড়িয়ে দিচ্ছি। আর বেশিরভাগ স্কুল যেহেতু জয়দেব সরকার ব্যবহার করে, জয়দেব সরকার এটা কভার করেছে তাই এটা করিয়ে দিচ্ছি। এর পরে যিনি বলেছেন তিনি হচ্ছেন লিওনেল রবিন্স। ইনি আরেকজন অর্থনীতিবিদ, লিওনেল রবিন্স। আমরা একটু আগেই কি দেখলাম যে ওনার নামটা কি জানো, ওনার নাম কি জানো, অ্যাডামস, সরি মার্শাল। মার্শাল কিন্তু কি বলেনি, এই লিমিটেড রিসোর্সেস আর আনলিমিটেড ওয়ান্টেড কথা বলেনি। এবার এখানে রবিন্স কিন্তু এই কথাটা বলেছেন। ঠিক আছে, রবিন্স বলছেন, রবিন্সের বই 1931 বেরিয়েছিল একটা বই, বইটার নাম হচ্ছে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স।
ইকোনমিক সায়েন্স। এবার বলছে এই বইটিতে বলা হয়েছে অর্থনীতি হলো একটি বিজ্ঞান যা সীমিত উপকরণের বিকল্প ব্যবহারের মাধ্যমে অসীম অভাব পূরণের উপায় নিয়ে আলোচনা করে। বলছে ইকোনমিক্স হচ্ছে একটি বিজ্ঞান যা সীমিত উপকরণকে বিকল্প ব্যবহারের মাধ্যমে অসীম অভাব পূরণের উপায় নিয়ে আলোচনা করে। ঠিক আছে, বলছে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। হি ডিফাইন্ড economics as the science that studies how scarce resources with alternative uses are allotted to the to satisfy unlimited one. এবার দেখো এই যে সংজ্ঞাটা তিনটে বাস্তব সত্যির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। Robbins' definition is based on three important facts. ইম্পর্টেন্ট বাস্তব সত্য কি কি? এক, মানুষের অভাব অসীম। ইংলিশে বললে এটা হবে কি? হিউম্যান ওয়ান্ট আর আনলিমিটেড। শুধু ওয়ান্ট লিখলাম, ওয়ান্ট আর উপকরণ সীমিত, রিসোর্সেস আর স্কেয়ার্স। রিসোর্সেস আর সরি কাশি হয়েছে আমার। রিসোর্সেস আর স্কেয়ার্স। থার্ড হচ্ছে যে সীমিত উপকরণের বিকল্প ব্যবহার রয়েছে। এগুলো কিন্তু ক্রিটিসিজম না, হ্যাঁ, এই সংখ্যাটা কিসের উপর বেস করে তৈরি হয়েছে সেটা লেখা হচ্ছে। এটা 2 নম্বর হলো। 3 নম্বর বলছে কি? 3 নম্বর বলছে সীমিত উপকরণের বিকল্প ব্যবহার রয়েছে। ম্যাম নাম্বার 1টার ইংলিশ ভার্সনটা একটুখানি বলবেন? ওয়ান্টস আর আনলিমিটেড, হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড। আচ্ছা, আদারওয়াইজ সোর্সেস কিন্তু উপরে যে আপনি লিখেছেন বাংলায় ওই একদিকে বিজ্ঞান সীমিত উপকরণগুলিকে বিকল্প ব্যবহারের মাধ্যমে, ওই পার্টটার ইংলিশটা কি হবে? তোমাকে আমি যে বলছিলাম যে ওই হচ্ছে ইংলিশ, এটা কি লাস্টের দিকে আছে প্রথম দিকে আছে? মোটামুটি শেষের দিকেই পাবে এটা। হ্যাঁ পেয়েছি, ওখান থেকে কোনটা বললে? ডেফিনেশনটা শুধু লিখবে, ডেফিনেশনটা দেখো ওই যে। ঠিক আছে, পেয়েছি। আচ্ছা, কি বলছে? সীমিত উপকরণের বিকল্প ব্যবহার রয়েছে। সীমিত উপকরণের বিকল্প ব্যবহার রয়েছে। ইংলিশে হচ্ছে scarce resources have alternative uses.
Resources are scarce. Resources are scarce resources have alternative uses. Alternative uses. রবিনসের সংজ্ঞাটাও কিন্তু সমালোচনা মুক্ত নয়। Free from this is also not free from criticism. এখানেও criticism আছে। criticism হচ্ছে অর্থনীতি, সামাজিক দিক ও বিনিময় ব্যবস্থার যথেষ্ট গুরুত্ব দেয়নি। মানে হচ্ছে ignore the social aspect of economics and the importance of exchange. এখানে কি বলছে? সামাজিক দিক এবং বিনিময় ব্যবস্থা। criticism বিনিময় ব্যবস্থা গুরুত্ব পায়নি। মানে হচ্ছে ইগনোর সোশ্যাল অ্যাসপেক্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ এক্সচেঞ্জ। social aspect and exchange are ignored. ঠিক আছে। আর লাস্ট ডেফিনেশন দিয়েছেন পল স্যামুয়েলসন। পল স্যামুয়েলসনের সংজ্ঞাতে বলছে যে তিনি বলেছেন অর্থনীতি হলো সেই শাস্ত্র যা আলোচনা করে সমাজ কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে মূল্যবান দ্রব্য ও সেবা উৎপাদন করে মানুষের মধ্যে তা বন্টন করে। আর হচ্ছে কি বলছে যে ইংলিশে আমরা যদি এটাকে বলি, ইকোনমিক স্টাডিজ হাউ সোসাইটি ইউজেস scarce resources to produce valuable goods and services and distribute them among the different people. ভালো করে দেখো, মোটামুটি পুরোটাই কভার করা হচ্ছে। একে তো আমরা scarce resources গুলোকে কিভাবে ইউজ করা হচ্ছে তার কথা বলা হয়েছে, সঙ্গে মানুষের মধ্যে কিভাবে বন্টন করা হবে সেটাও বলা হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি যেটা পাঠিয়েছি ওখানে দেখো ডেফিনেশন বাংলা ইংলিশ দুটোই পেয়ে যাবে। ওখান থেকে ডেফিনেশনটা একটু দেখে লেখো, লেখা হলে বলো। সীমিত সম্পদের ব্যবহার, মূল্যবান দ্রব্য ও সেবা উৎপাদন, সেবা উৎপাদনের কথা বলা হয়েছে, আর মানুষের মধ্যে বন্টন। মানুষের মধ্যে বন্টনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটার মূল ধারণা হচ্ছে দুটো জিনিস, সেটা হচ্ছে স্কেয়ারসিটি আর এফিসিয়েন্সি। আচ্ছা, আমি আরেকবার ডেফিনেশনটা বলছি। অর্থনীতি হলো সেই শাস্ত্র
যা আলোচনা করে সমাজ কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে মূল্যবান দ্রব্য ও সেবা উৎপাদন করে এবং মানুষের মধ্যে তা বন্টন করে। মূল ধারণা দুটো জায়গা থেকে এসেছে। স্কেয়ারসিটি মানে দুষ্প্রাপ্যতা, এবং অ্যান্ড এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি দক্ষতা, এফিসিয়েন্সি দক্ষতা, এই দুটো বিষয়কে এ করে ভিত্তি করে এটা গড়ে উঠেছে। এবার আমরা তাহলে অ্যাডাম স্মিথ নিয়ে কি পড়লাম? মানে অ্যাডাম স্মিথের সংজ্ঞায় আমরা কি পেলাম? সায়েন্স অফ ওয়েলথ। আলফ্রেড মার্শালে কি পেলাম? স্টাডি অফ ম্যান বা হিউম্যান। আচ্ছা, রবিনসের সংজ্ঞায় আমরা কি পেলাম? স্কেয়ারসিটি বা দুষ্প্রাপ্যতা। পল স্যামুয়েলসনে কি পেলাম? স্কেয়ারসিটি অ্যান্ড এফিসিয়েন্সি, শুধু দুষ্প্রাপ্যতা না, সঙ্গে দক্ষতা। ঠিক আছে, ব্যাস এই আমাদের ইকোনমিক্স এর ডেফিনেশন নিয়ে এই কয়েকটাই জিনিস ছিল। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের স্কুলে যদি ওখানে সোশ্যাল সায়েন্সটা পড়ায় আমাকে জানাবে, তাহলে আমি পড়াবো, কারণ সিলেবাসের মধ্যে এটা নেই। বেশিরভাগ বই কভার করেনি, বেশিরভাগ কেন, আর অন্য বই কভার করেনি। যদি স্কুল পড়ায় তাহলে আমাকে বলবে, আমি এটা করিয়ে দেবো। এতক্ষণ আমি পড়ালাম অর্থনীতির সংজ্ঞা, বিভিন্ন অর্থনীতিবিদদের মতো, বিশেষ করে 4টে অর্থনীতিবিদের অর্থনীতির সংজ্ঞাগুলো আমি আলোচনা করলাম। আশা করছি বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি পড়াটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের ছোট ছোট লাইক শেয়ার কমেন্ট আমাকেও অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এতক্ষণ ভিডিও দেখার জন্য